ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। পহেলগাঁও এলাকায় সাম্প্রতিক সন্ত্রাসবাদী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাবরুম শহর সহ গোটা মহকুমা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং সীমান্ত এলাকায় কাঁটাতার পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা যায় এবং তার পাশাপাশি সেই লক্ষ্যে শনিবার রাতে বিশেষ নিরাপত্তামূলক অভিযান পরিচালনা করেন সাবরুম মহকুমার ভারত বাংলা সীমান্তবর্তী বৈষ্ণবপুর এলাকায়। আমরা অবৈধ অনুপ্রবেশ যাতে না ঘটে এলাকাতে তার জন্য আমরা বিএসএফ এবং পুলিশ সম্মিলিতভাবে যৌথভাবে আমরা জয়েন্ট পেট্রোলিং করতেছি এলাকাতে এবং বিভিন্ন পয়েন্টগুলিতে যেখানে যেখানে ব্ল্যাকাররা বিভিন্ন অবৈধ মালামাল পাচারের সঙ্গে জড়িত আছে সেগুলি দেখতেছি এবং যারা নাকি এই সমস্ত কাজের লগে জড়িত আছে তাদের বাড়িঘরও আমরা তল্লাশি করছি এবং এটা আমাদের জারি থাকবে। এটা 24/7 আওয়ার্স আমাদের এটা জারি থাকবে, কারণ এখনের যে সিচুয়েশান এই সিচুয়েশানের উপরে বেস করে আমরা এগুলি করছি। এবং শুধু আমার এখানে না, আমরা তো আজকে বিভিন্ন জায়গাতে শ্রীনগর, তারপরে দিয়া হারবাতলি, সাবরুম, বিভিন্ন এলাকাতে আমরা এই কার্যক্রম আমরা শুরু করেছি এবং এটা চলতে থাকবে, যাতে কোনো ধরনের অনুপ্রবেশ আমাদের এখানে না ঘটে এবং এলাকাতে যাতে কোনো উশৃঙ্খলতা তৈরি করতে না পারে অনুপ্রবেশকারীরা, এগুলি আমরা নজরে রেখে আমরা এই কাজগুলি করছি। এটা তোমাদের সংসার নষ্ট হয়ে যাবো, যার ঘরে আছে তারে খুঁজা ঠিক করো, তোমরাই ঠিক করো। ঠিক আছে, জুয়া খেলে থাকে পয়সা দিয়া, তো এটা বাজে কামও করে না, সংসারের কোনো কাজও। আমি প্রায় সময় এখানে আই মাঝে মধ্যে, তোমরা লাগে কথা কোনের সময় পাই না। তোমরা এখানে কিছু সমস্যা তো আছে, একটা হইলো সারাদিন আবারও গোপন খবরের ভিত্তিতে আজ 4 জন বাংলাদেশি নাগরিক আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা জিজ্ঞাসায় তারা বলে বেঙ্গালুরু, চেন্নাই যাবে। হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যেটা আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে করা হয়। আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে মোট 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করি, যারা অবৈধ উপায়ে ভারতের বর্ডার ক্রস করে আগরতলা রেল স্টেশনে এসেছিলেন এবং ওখান থেকে তারা জিজ্ঞাসায় বলেছে যে বেঙ্গালুরু এবং চেন্নাই যাবে। তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেওয়া হয়, যার মধ্যে বিএনএস অ্যাক্ট আছে, যা নতুন আইন বানানো হয়েছিল, এবং ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট আছে। তো আমরা আজকে ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে যে তাদের এই এন্ট্রিতে কী উদ্দেশ্য ছিল এবং কে বা কারা তাদেরকে সাহায্য করেছে। তো এগুলি চলছে এবং আমরা যারাই এই ইলিগালি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। যাদেরকে আটক করেছেন তাদের বাংলাদেশের কোন জায়গায় বাড়ি তাদের? হ্যাঁ, তারা 4 জন, এর মধ্যে জহিরুল ইসলাম, ওনা ঢাকা জেলার অন্তর্গত, এবং দিলওয়ার হোসেন, উনি শরীয়তপুর অন্তর্গত বাংলাদেশে, এবং অন্যজন হলেন জমিরুল ইসলাম, উনি পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশ, এবং অন্যজন হলেন মোহাম্মদ জিয়া, উনি জামালপুর জেলার অন্তর্গত বাংলাদেশ। কাশ্মীরে সন্ত্রাসীদের হামলা, দেশের বিভিন্ন বর্ডারে কড়া নিরাপত্তা, তারপরও কিভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে তারা?
দেখুন, এটা নিয়ে নিশ্চয়ই যে কনসার্ন দপ্তর আছে তারা এই জিনিসটা নিয়ে ওয়াকিবহাল এবং অবশ্যই আরও নজরদারি বাড়ানো হচ্ছে এবং আমাদের আগরতলা রেল স্টেশনও মানে বাড়ানো হয়েছে এবং এইসব যে বিষয়গুলি আছে আমরা দপ্তরের যে আরও এজেন্সি আছে আমরা সবাই মিলে এটা করছি এবং আগরতলা রেল স্টেশনও তার ব্যতিক্রম নয়। তো এই সূত্র ধরেই আমরা গতকালকে এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটা চলতে থাকবে এবং এরকম ইলিগেল অ্যাক্টিভিটিস কোনোভাবেই যাতে আমাদের আগরতলা রেল স্টেশনকে ইউজ করতে না দেওয়া হয় এর জন্য আমরা বদ্ধপরিকর এবং এর জন্য জোরালোভাবে চলছে সব কিছু। আগেও আপনারা কিছু বাংলাদেশিকে আটক করেছেন, তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে? কোন দিকটা তারা ইউজ করে ভারতে প্রবেশ করছে? দেখুন, তারা এখানে তো আমাদের এখানে যে ধরা পড়ছে তো এটা মানে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী এই সব দিক থেকেই আসছে। তো এগুলি আমরা দেখছি এবং তাদের কাছ থেকে বিভিন্ন সূত্র পাচ্ছি যে এই রাস্তা দিয়ে তারা মানে এই নামগুলা লোকগুলা তাদের হেল্প করছে, কিন্তু আমরা এখন তদন্তের স্বার্থে এগুলি আমরা রিভিল করতে পারছি না। বিভিন্ন দপ্তরের 489 জনকে চাকরির অফার বিতরণ করেন রবীন্দ্র ভবনে। মুখ্যমন্ত্রীর হাত ধরে এই চাকরির অফার বিলি করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো করতালি দিয়ে তাকে অভিনন্দন প্রকাশ করব। এখানে প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক যে নিয়োগ সেখানে প্রায় 5,771 জনকে নিয়োগ করা হয়েছে। সিকিউরিটি গার্ড অন্যান্য পরিষেবা ক্ষেত্রে যদি বলা হয় সেখানে বিভিন্ন এজেন্সি প্রায় 2,987 জনকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করা হয়েছে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে গত 3 বছরে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল যে স্টেটগুলো আছে সেখানে প্রায় 1,617টি এমপ্লয়মেন্ট জেনারেশন করা হয়েছে। 2024 অর্থবর্ষে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রজেক্টের অধীনে যে বেসরকারি ক্ষেত্রে চাকরি যারা প্রত্যাশী ছিল তাদের মধ্যে প্রায় 305 জনকে নিযুক্তি দেওয়া হয়েছে। আপনারা শুনে নিশ্চয়ই আপনারা অবগত আছেন, যারা জানেন না ওনাদের জন্য আমি বলছি, ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রামস ইমপ্লিমেন্টেশন এবং পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে যেটা হয়েছে সেই সার্ভে দেখা গেছে 2018-19 সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে অনেক বেশি ছিল। 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। কিন্তু আজকে আমরা কি দেখছি, 2023-24 অর্থবর্ষে আমাদের 1.7% আর জাতীয় গড় 3.2%। কাজে সেই দিক দিয়ে আমাদের অনেকে বলে বেকার এখানে বেড়ে গেছে ইত্যাদি নানা রকম আমাদের বিরোধী দলের যারা আছেন আমাদের বন্ধুরা তারা কিন্তু প্রায়ই এই ধরনের কথা ওনারা বলেন এবং এটা মানে কনফিউজ করার ওনারা চেষ্টা করছেন। ডাটা নিয়ে কথা বলছেন না, কোনো খবরই রাখেন না, তবু ওনারা এইসব কথা বলেন। শুধু তাই নয়, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী ইউনিয়নের সমবায় মন্ত্রী উনি এসেছিলেন, সেখানেও উনিও বলেছেন যে সমবায়ের মাধ্যমে ল্যান্ড প্যাক্স ইত্যাদি কোঅপারেটিভের মাধ্যমে এখন পর্যন্ত ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ওয়েতে প্রায় 9 লক্ষ মানুষ সমবায়ের সাথে যুক্ত হয়েছে এবং এর কিন্তু সুফল ওনারা পাচ্ছেন। টিআরএলএল এর মাধ্যমে যদি আমরা কথা বলি, আমাদের এটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। এসএসজির মাধ্যমে আমাদের প্রায় 53,623টি স্বসহায়ক দল আছে, যার মোট সংখ্যা প্রায় 4,84,000। তো ওনারাও আজকে আর্থসামাজিক উন্নয়নে ওনাদের সেইভাবে সামনের দিকে এগোচ্ছেন এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন টিউএলএম এর মাধ্যমে যারা এসএসজি গ্রুপ আছে প্রায় 5,941টি এসএসজি গ্রুপ আছে, তাতেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছে। লাখপতি দিদির কথা যদি আমরা করি, আমাদের রাজ্যে বর্তমানে প্রায় 91,871 জন লাখপতি দিদি রয়েছেন এবং সেখানেও প্রতি যে আমাদের স্বসহায়ক দলের মহিলাদের তাদের বার্ষিক যে পারিবারিক আয় ন্যূনতম 1 লক্ষ টাকা যাতে তারা পান, সেই দিকেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা সেই অনুযায়ী আমাদের ত্রিপুরাতেও সেই কাজটা আমরা কিন্তু করতে পেরেছি। এখানে স্বসহায়ক
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত কার্যক্রমের 121তম পর্বটি সম্প্রচারিত হয় আজ। আজকের পর্বটি বামুটিয়া বিধানসভার অন্তর্গত কামালঘাট এলাকায় 17 নং বুথের নাগরিকদের সহিত শ্রবণ করে। এই কার্যক্রমে কাশ্মীরের পহেলগামে হওয়া নৃশংস জঙ্গি আক্রমণে নিহত নাগরিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। वो अपेक्षित सफलता नहीं मिली थी, तब वैज्ञानिकों के लिए वो बहुत मुश्किल घड़ी थी। সারা ভারতবর্ষের সব প্রদেশের থেকে আমরা এই হত্যালীলার জন্য আমরা নিন্দা করেছি এবং যারা যেসব পরিবার তাদের হারিয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা ব্যক্ত করেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আপনাদের সামনে সেটাও রাখেন। আমাদের স্পেসের বিষয়ে যেভাবে ডেভেলপ হচ্ছে, আগে কিভাবে রিক্সা করে গরু গাড়ি করে স্পেসের সরঞ্জাম এক জায়গা থেকে আরেক জায়গায় আনে, সেখানে আজকে আমাদের স্পেসের ক্ষেত্রে আমরা কোন জায়গায় এখন গিয়েছি। এবং কিছুদিন আগে ডক্টর কস্তুরী রঞ্জন যিনি মারা গেছেন, ওনার বিশেষ একটা দান সেখানে ছিল, তার প্রতিও আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, আমরাও ত্রিপুরাবাসীর তরফ থেকে আমরাও শ্রদ্ধা নিবেদন করছি। আজকে দেশ কিন্তু বুঝতে হবে আমাদের দেশ কোথায় ছিল আর আজকে কোথায় চলে গেছে। 2014 আগে দেশের যে অবস্থা ছিল, সেই পার্লামেন্ট আক্রমণ থেকে আরম্ভ করে কিন্তু সবাই জানে, আজকে বোম্বাই হামলা, সব জায়গায় আতঙ্কবাদ, নর্থ ইস্টার্ন জন্য আমরা নিজেরও এই আতঙ্কবাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। 2014 পরে সেই চিত্রটা কিন্তু এখন পাল্টে গেছে। অ্যাক্টিভ পলিসির কারণে আজকে আমাদের নর্থ ইস্টে প্রচণ্ড যে সুবিধা হয়ে গেল, এরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেইভাবে সমস্ত দেশের মধ্যে একটা যে বস্তির পরিবেশ ছিল, একটা স্থিরতা এসেছিল। কাজে সেই জায়গায় আজকে দেশ আমাদের সারা পৃথিবীর মধ্যে যে স্থানে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছে, সেটা কিন্তু এখানে আমরা নিশ্চয়ই স্যার মূল্যায়ন আমাদের করতে হবে, আমরা সেই দিশায় আমরা দেখছি। আমি আশা করব যে প্রতি মাসের শেষ রোববারে এই ধরনের যে অনুষ্ঠান, মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি যেমন সব জানা অজানা তথ্য আমাদের সামনে রাখবেন, যেগুলো আমাদের এই একদম ছোট্ট বামুটিয়া কেন্দ্র থেকে নিশ্চয়ই আমরা এগুলো আমরা চিন্তাও করতে পারি। কিন্তু আজকে প্রযুক্তির মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাই এবং দেখার মাধ্যমে উনি আমাদের দেখান এবং আমাদের আগামী দিন কি করা উচিত। আমি সব জায়গায় একটা কথাই বলি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মন কি বাত অনুষ্ঠান, উনি সমস্ত মানুষের সাথে একটা কানেক্ট করার যে চেষ্টা, সেটা কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্রনেতা এই মন কি বাত অনুষ্ঠান করেন। উনি একটু আজকে এই জায়গার মধ্যে উনি বলেছেন যে মাকে নাম তেরোটা নাম, মার নামে একটা গাছ লাগাতে হবে। শুধু নিজের মা নাম, ভারতের যে আমাদের মাতৃভূমি, ভারত মাতার নামটা আমাদের লাগাতে হবে। এবং এটা দেখে আজকে অন্যান্য দেশেও সেটা শুরু হয়ে গেছে। আমাদের গতবারে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 5 মিনিটে আমরা একটা অভিনব একটা চেষ্টা করছি। 5 মিনিটে আমরা সারা ত্রিপুরাতে 5 লক্ষ গাছ আমরা লাগাতে পারি। আমরা সেইভাবে আমরাও চাইছি। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনারা সবাই জানেন এবং আমি আশা করি যে আমাদের দেশ যেভাবে এগিয়ে চলছে এবং তৃতীয় অর্থনীতির দিকে, পঞ্চম অর্থনীতির থেকে তৃতীয় অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে এবং আগামী দিন 2047 ইংরেজিতে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিকাশের যে ধারা,
সেই ধারাকে সামনে রেখে উনি কাজ করছেন, আমরাও সেই বিষয়ে কাজ করছি। এখানে উপস্থিত আমার মা বোনেরা যারাই আছেন সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য আমি আবার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ। से उगाए जा रहे हैं। तो ऐसा ही हैरत भरा काम लीची की पैदावार খোয়াই বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো গবাদি পশুর। এলাকায় চাঞ্চল্য। ঘটনার বিবরণে প্রকাশ রয়েছে এই এলাকায় নির্মল বিশ্বাস ওরফে নির্মল সাধুর জায়গার নির্মাণ কাজ চলছে। সেখানে বিদ্যুতের লাইন নামানো রয়েছে একেবারে টিনের বাউন্ডারির সন্নিকটে। এতে করে একটি গবাদি পশু সেই টিনের বাউন্ডারির সংস্পর্শে আসতেই গবাদি পশুটির প্রাণ অঝরে ঝরে যায়। আপনারা কি চাইতেছেন এই বিষয়ে? ইলিগাল কনস্ট্রাকশন গুলো বন্ধ হোক, যদি ইলিগাল হয়ে থাকে, কারণ এইভাবে কাজ করা তো ঠিক না। তো এই যদি আজকে মানুষ যদি মারা যেত এটাকে দায় নিত, সুতরাং এগুলো বিচার বিবেচনা যা হয় এটাই আমরা চাই। ঘটনাটা হলো গরু ছাড়ছে, একটু আগে দুধ খাওয়া এসে বাচ্চাটারে, এখন মনে হয় পুরো বডি সগরিয়েছে, লাগিয়েছে গরুটা। কি এর ভিতরে লাগছে? এই তো ভাই বিরাট বেড়ার ভিতরে কারেন্ট আসলো। কারেন্ট আছে না? এটা বাড়ির মালিকের নাম কি? দাম নির্মল বিশ্বাস। কারেন্ট কি করে এসেছে না? কারেন্ট কি লিখে লাগছে? এই জায়গাটার নাম কি? মানে এখানে কি কনস্ট্রাকশনের কাজ চলছে? বাড়ি হইতেছে নাকি? তো এটার এখানে লাইন আছে, কারেন্টের লাইনের থেকে এটাকে সে টিনে লাগছে, আর এই টিনের সংস্পর্শে আইসে গরু না, এতে আপনার গরুর মৃত্যু হয়েছে। এখন কি চাইতেছেন আপনি? আমরা এটা তো ক্ষতিপূরণ লাগবেই। আমার নাম রঞ্জিত আদিত্য। না, আপনার গরু তো ক্ষতি লাগবে, ঠিক আছে, কিন্তু ঘটনা হয়েছে আজকে আপনার গরু ডাল লাগাইছে, এটা কোনো মানুষেরও ইনসিডেন্ট হইতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই বিষয়ে এলাকাবাসীর মতামত কি? তা এগুলো বন্ধ। টিচার রিক্রুটমেন্ট বোর্ডের উদ্যোগে আজ টেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকটি জেলাতে। বিস্তারিত জানালেন বোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব। আমাদের ত্রিপুরা রাজ্যের 8টা জেলায় আজকে টেট 2 পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের 8টা ডিস্ট্রিক্টে পরীক্ষার সেন্টার মোট 119টি এবং আমাদের টোটাল ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে 35,148 জন। আমাদের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে বলা ছিল যে তারা ঠিক 10টার মধ্যে অতি অবশ্যই যেন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকেন এবং তাদের পরীক্ষা কেন্দ্রে নিজ নিজ হলে আসন গ্রহণ করেন। এবং বলা হয়েছিল যে 11টা বাজার সঙ্গে সঙ্গে সমস্ত গেট বন্ধ হয়ে যাবে এবং 11টার পরে আর কোথাও কাউকে ঢুকতে দেওয়া হবে না। আমরা 4টে খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়েও এই তথ্য জানিয়েছি। তো সেই অনুযায়ী আমাদের সব জেলাতে সব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট, ঠিকঠাকভাবেই পরীক্ষা শুরু হয়েছে, কোথাও কোনো সমস্যা এখন পর্যন্ত নেই। 1-2টি কেন্দ্রে কয়েকজন পরীক্ষার্থী যাদের 10টার সময় পরীক্ষা কেন্দ্রে আসার কথা ছিল তারা 11টার পরে পরীক্ষা কেন্দ্রে এসেছে এবং আমাদের নিয়ম অনুযায়ী তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা তাদের এডমিট কার্ডে উল্লেখ করে দিয়েছিলাম যে 10টার মধ্যে তাকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। আমরা 4টে খবরের কাগজে এবং ইলেকট্রনিক মিডিয়াতেও আমরা প্রচার করেছিলাম যে আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে ক্যান্ডিডেটদেরকে ঠিক 10টায় আসতে হবে। দুঃখজনকভাবে তারপরেও কিছু ক্যান্ডিডেট 11টা বেজে যাওয়ার পর এসেছেন পরীক্ষা কেন্দ্রে এবং তারা পরীক্ষা দিতে পারেননি বা পারবেন না, কারণ তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া আমাদের সমস্ত পরীক্ষা কেন্দ্রে বাকি সমস্ত কিছু সুষ্ঠুভাবে চলছে। এখন পর্যন্ত যে খবর আমরা পেয়েছি কোনো সেন্টারে কোনো রকমের অসুবিধে নেই।
টোটাল কয়টা সেন্টার? 119টা সেন্টার 8টা ডিস্ট্রিক্টে এবং পরীক্ষার্থীর সংখ্যা 35,148। থ্যাংক ইউ। জোরবাল মঞ্চ হলো 7 বছর থেকে 18 বছর বয়সী শিশুদের জন্য গঠিত একটি সংগঠন। এই সংগঠনের নামকরণ করা হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর সম্মানে, যিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ, প্রশাসক, রাজনীতিবিদ এবং আদর্শ। এর জন্য আমি জওহরলাল মঞ্চের পক্ষ থেকে আন্তরিকভাবে আমাদের এই জওহরলাল মঞ্চ স্বাধীনোত্তর ভারতবর্ষের মনীষীদের এবং স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষের বিকাশে যে ভূমিকা আমাদের দেশে রাষ্ট্রনায়কদের, তাদেরকে তুলে ধরে তারা আগামী দিন যেন তারা বেড়ে উঠে একটা দেশাত্মবোধক মনোভাব নিয়ে তারা যেন কাজ করে এবং দেশের যে মূল ধর্মনিরপেক্ষতার ভিত্তি, কারণ শিশুরাই একমাত্র সেখানে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারে, কারণ শিশুকালে তাদের মধ্যে কোনো জাতের বৈষম্য, বর্ণের বৈষম্য, সাম্প্রদায়িক ভেদাভেদ তাদের মনে এটা কখনো দ্বারা বাঁধতে পারে না। একটা স্কুলে যখন ছাত্ররা যায়, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ তারা একত্রিত হয়ে লেখাপড়া করে, তাদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা তারা সেখানে একত্রিত হয়ে পড়ে। তাদের মন থাকে অত্যন্ত পরিষ্কার, সেখানে জাতের ভেদাভেদ তাদের ভেতরে থাকে না, ধর্মের ভেদাভেদ থাকে না, তারা জাতীয়তাবোধে আবদ্ধ হয়ে সবাই ঐক্যবদ্ধভাবে এই ভারতবর্ষের যে মূল প্রেরণা স্রোত, এই ধর্মনিরপেক্ষতা, সমানতা আর অহিংসা, এই স্রোতে তারা সকলকে তারা সেখানে ভাসিয়ে দিতে সক্ষম হয়। তাই এই শিশুকাল থেকে তাদেরকে পরিচালিত করার জন্য আমাদের যে জননায়ক, আমি আপনাদের এখানে যারা শিশুরা অভিভাবকরা আছেন, এই যে ব্যক্তিটি, এই ব্যক্তিটি কে? উনি কে আপনারা জানেন? উনি রাহুল গান্ধী। যে রাহুল গান্ধী আজকে দেশব্যাপী জনজাগরণ করে তুলেছেন, সংবিধানকে বাঁচানোর জন্য যিনি লড়াই করছেন, দেশের সমস্ত আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, অতি পশ্চাৎপদ, সংখ্যালঘু অংশের মানুষের জন্য যিনি রাস্তায় নেমে লড়াই করছেন, দেশের সংবিধানকে বাঁচিয়ে দেশের সমস্ত নাগরিকদের একটা জাতীয় স্রোতের মধ্যে পরিচালিত হওয়ার জন্য যিনি উদ্বুদ্ধ করতে চাইছেন, সেই ব্যক্তিটি হলেন এই রাহুল গান্ধীজি। আর রাহুল গান্ধীজি ওনার অনুপ্রেরণায়, ওনার উদ্যোগে এই জওহরলাল মঞ্চ সারা ভারতবর্ষে কাজ করে চলেছে। আমাদের রাজ্যে আমরা খুব বেশি সময় হয়নি যে আমাদের শিশুদের নিয়ে আমরা পথ চলা শুরু করেছি। শুনলে অবাক হবেন, এই কেরালা রাজ্য, যে কেরালায় এই জওহরলাল মঞ্চের সূচনা, এই জওহরলাল মঞ্চের আজকে কেরালা রাজ্যে প্রায় 3 লক্ষর উপরে শিশুরা এই জওহরলাল মঞ্চের তিতলি ইউনিটের সদস্য রূপে তারা পরিগণিত হচ্ছে এবং তাদেরকে নিয়ে এই ভারতবর্ষের যে নতুন পথ চলা, নবীন প্রজন্মের যে পথ চলা, কৃষ্টি, সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্যকে বাঁচানোর জন্য আমাদের যে লড়াই, এই লড়াইটা রাহুল গান্ধীজির নেতৃত্বে সারা দেশব্যাপী সংগঠিত হচ্ছে। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমি আপনাদের ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে আপনারা এগিয়ে এসেছেন। এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, কিন্তু রাজনীতি আমরা এই শিশুদের নিয়ে এটা আমরা করব না, এটা করতেও চাই না। শিশুদেরকে, তাদেরকে জাতীয়তাবোধে
তাদেরকে গড়ে তুলতে হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে এবং রাষ্ট্র গঠনে একজন সুনাগরিকের ভূমিকা যেন তারা ভবিষ্যতে গ্রহণ করতে পারে সেদিক থেকে লক্ষ্য রেখে এই জওহর বাল মঞ্চ সারা দেশব্যাপী আমাদের রাজ্যেও কাজ করে চলেছে। নৃত্য পরিবেশনা হয়েছে, সেগুলো আমি দেখেছি এবং এতে করে রান্নার গ্যাস, ঔষধ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, দুর্নীতি, নেশা, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এবং কর্মসংস্থান রেগা টুইপে পর্যাপ্ত কাজ, শ্রমিকদের সমস্ত বকেয়া মজুরি প্রদানের দাবিতে সিপিআই বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করে আগরতলায়। আজকে আমরা এখানে বিক্ষোভের প্রধান কারণ হলো, আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠিত হওয়ার পর আগে যে দ্রব্যমূল্য ছিল তার থেকে বিভিন্ন জিনিসের দাম দ্বিগুণ তিনগুণ হয়েছে, যেগুলি মানুষের নিত্য প্রয়োজনীয় ডেলি প্রয়োজন মানুষের এমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে, যা মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। বিশেষ করে ইদানিং গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, শুধু গ্যাস নয় যে কোনো জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, যেখানে মানুষ বাজারে গিয়ে এই জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে, অথচ মানুষের আয় বৃদ্ধি হচ্ছে না, ইনকাম করে বৃদ্ধি নেই। তারপর আমরা লক্ষ্য করেছি স্বাস্থ্য বিভাগ, আমাদের প্রধান হাসপাতাল জিবি এবং আইজিএম সবগুলিতে স্বাস্থ্যের একদম বাজে অবস্থা। রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে তারা বলছে ত্রিপুরা স্বাস্থ্যের দিক দিয়ে বিভিন্ন উন্নতি হয়েছে, কিন্তু আমরা যখন হাসপাতাল যাই তখন আমরা দেখি যে কোনো রুগীর গার্জিয়ান রুগী দেখাতে গিয়ে হ্যাস্তানাত্তা হচ্ছে এবং রুগীর সঙ্গে যারা গার্জিয়ান যাচ্ছেন তারা অসুস্থ হয়ে যাচ্ছে এবং নিত্যদিন আমরা লক্ষ্য করেছি অসুস্থ রুগী মারা যাচ্ছে বিনা চিকিৎসায়, অথচ তারা ঢাকঢোল পিটিয়ে বলছে যে নিত্য হাসপাতালের অবস্থা খুবই ভালো, ত্রিপুরাতে সব চিকিৎসা হয়। তারপর আমরা লক্ষ্য করেছি রেগার কাজ করতে গিয়ে, টুয়েবের কাজ করতে গিয়ে অনেক মজুরি বকা রয়েছে এবং কাজ আগের থেকে অনেক কম হচ্ছে। আমরা সিপিআইয়ের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি করছি টুয়েবের কাজ এবং রেগার কাজ যাতে বৃদ্ধি করা হয় এবং বকেয়া মজুরি অবিলম্বে দেওয়া হয়, এগুলি নিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন করছি সিপিআইয়ের পক্ষ থেকে। আপনার পরিচয়টা? মিলন বৈদ্য, সিপিআই সহ সম্পাদক। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলার পর বাড়তি সতর্কতা দেশ জুড়ে, তার অন্তর্গত ভারত বাংলা সীমান্তের বিএসএফ এর বাড়তি সতর্কতা ও টহলদারি। আগরতলার লঙ্কামুড়া বিওপি অন্তর্গত ভারত বাংলা সীমান্তে বিএসএফ এর টহল।
মাহুজ বুটিক আয়োজিত 15তম বছর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠানের ঘোষণা দিলেন কর্মকর্তারা। মাহুজ বুটিক দ্বারা আয়োজিত আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। সাথে জানবেন আমাদের যারা উপস্থিত রয়েছে প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। যেমন সকলেরই জানা রয়েছে যে গুটি গুটি পায়ে চলতে চলতে আমার খুব সযত্নে লালিত মাহুজ বুটিক পৌঁছে গেছে 15 বছরে। সেটা ছোট্ট পরিসরে আমরা একটা উদযাপন করতে চাইছি সেই আনন্দ ঘন মুহূর্তটা। সেই জন্যে আমরা একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আগামী 30শে এপ্রিল রবীন্দ্র ভবনের 2য় প্রেক্ষাগৃহে। আপনাদের প্রত্যেকের সানুরাগ উপস্থিতি কাম্য। আপনারা যেমন জানেন যে আমি মূলত কৃষি দপ্তরের আধিকারিক হিসেবে কর্মরত ছিলাম, তো কোনো একটা কারণবশত আমি সেই পথটাকে ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম 15 বছর আগে। তো সেখানে নিজেকে হারিয়ে যেতে দিইনি। ছোট্ট একটা প্রতিষ্ঠান নিজের মতো করে সাজিয়ে তুলেছিলাম এবং রাজ্যবাসীর সেই আশীর্বাদ এবং ভালোবাসার দরুন আমরা আজকে 15 বছরে পদার্পণ করেছি। তো যে মানুষেরা আমাকে সে সময় মানসিকভাবে সহযোগিতা করেছিলেন তাদের প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং শুধু তাদেরকে উপহার দেবার লক্ষ্যে আমি এই আয়োজনখানা করেছি আগামী 30শে এপ্রিল। যারা মাহুজ বুটিককে ভালোবাসেন, যারা আপনারা মাহুজের পাশে বিগত দিনে রয়েছেন, প্রত্যেকের উপস্থিতি আমি কামনা করছি। আমার সাথে আজকে যারা রয়েছেন এই গোটা অনুষ্ঠানকে সঞ্চালনা করার দায়িত্ব নিয়েছেন আপনাদের সকলের পরিচিত চন্দ্রিমা চক্রবর্তী মহোদয়া। আমার সঙ্গে রয়েছেন পূর্ণিমা বিশ্বাসকর, উনি একজন শিক্ষাবিদ এবং ভীষণ ভালো মানুষ হিসেবে পরিচিত। আমার সাথে রয়েছে সামন্তী পাল, ও হয়েছে গ্রামীণ ব্যাংকের এখন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে রয়েছে। এনারা যতজন আমার সাথে রয়েছেন প্রত্যেকে মাহুজের পাশে বিগত দিনে ছিলেন এবং অত্যন্ত স্নেহের পরশে আমাদের লালন পালন করেছেন। তো আজকে আমার হয়ে এনারা দু কথা বলবেন বলে আপনাদের সকলকে ডেকেছি এবং যারাই আপনারা চাইছেন আমার অনুষ্ঠানের অংশীদার হতে প্রত্যেককে আমি আমার মতো করে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আপনারা আসুন, অনুষ্ঠানখানা দেখুন। আমি আমার মতো করে নিজের স্বার্থে থেকে আমি অনুষ্ঠানটাকে সাজানোর চেষ্টা করেছি। আপনাদের পাশে পেলে আমার ভালো লাগবে। এখন বাকি কথাগুলো আমার সাথে জানা রয়েছে। অনুষ্ঠানটা কি এবং কে কে থাকছে, কোনো অতিথি? হ্যাঁ, অনুষ্ঠানটা হচ্ছে আমার সেই 15 বছরের we are celebrating 15 years glorious years of মাহুজ বুটিক এক্সিস্টেন্স এবং এর মধ্যে আমার থাকছেন যারা ডিগনিটারিজ রয়েছেন। এর মধ্যে রয়েছেন শ্রীমতী কল্যাণী রায়, উনি কনসেন্ট দিয়েছেন যে উনি আসছেন। ইনি হচ্ছেন চিফ হুইপ ত্রিপুরা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। সঙ্গে থাকছেন গেস্ট অফ অনার হিসেবে শ্রী সুব্রত চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটি, এবং থাকছেন আমার যিনি গার্জিয়ান হিসেবে আমি বিগত দিনেও ওনাকে পাশে পেয়েছি, শ্রী প্রণব সরকার, প্রেসিডেন্ট আগরতলা প্রেস ক্লাব। তো এনারা এসে আমার অনুষ্ঠানের আনুষ্ঠানিক যে সূচনা হয় সেটা করবেন বলে আমাকে কনসেন্ট দিয়েছেন। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমাদের একদম সন্ধ্যে 6টায় শুরু হবে। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব আমায় দিয়েছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই
মহুলসকে। আর ভীষণ যত্ন সহকারে অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি। আমরা আশা করব আপনারা প্রত্যেকে আসবেন এবং অনুষ্ঠানটি উপভোগ করবেন। আর এখানে আরও দুটো সংযোজন রয়েছে, ফেলিসিটেশন পর্ব একটা রয়েছে, সেখানে মহুল স্বীকৃতি সম্মাননা প্রদান হবে। সেখানে 15 ইয়ার্সে 15 জনকে আমরা মহুল স্বীকৃতি সম্মান তুলে দেব হাতে। আর তারপরে একটি ফ্যাশন শো হবে। সেই ফ্যাশন শোতে যারা র্যাম্প ওয়াকে থাকছে সেখানে এই রাজ্যের টপ মডেলরা ফ্যাশন শোতে হাঁটবে এবং সেখানে যে প্রদর্শনী থাকবে সেই প্রদর্শনীতে যে ড্রেসগুলো পরে আসবে সেখানে সাবেকিয়ানা থাকবে, ত্রিপুরা ট্রাইবসের ড্রেসের পোশাক প্রদর্শনী থাকবে। সমস্ত কিছুর মধ্যেই কিন্তু নিপুণ কারিগরির দক্ষতা এবং শৈল্পিক সৌন্দর্যটা অত্যন্ত যত্ন সহকারে অনিন্দিতা ফুটিয়ে তুলেছে। তো সেই ফ্যাশন শো একটা 45 মিনিটসের সেগমেন্টস থাকবে। তারপরে গেস্ট আর্টিস্ট কলকাতা থেকে আসছে শিল্পী, স্পেশাল অ্যাপিয়ারেন্সে শিল্পী পর্ণাভ ব্যানার্জি, রিনাউন্ড শিল্পী এবং অত্যন্ত জনপ্রিয়তা রয়েছে পর্ণাভ অনিন্দিতার ডাকে এর আগেও এসেছে, দুবার এসেছে, এর আগে তৃতীয়বার, থার্ড টাইম মহুলসের এই 15 ইয়ার সেলিব্রেশনে পর্ণাভ আসছে। এখানে তার গান আমরা শুনবো। এরকমভাবে আমরা গোটা অনুষ্ঠানটিকে সাজিয়েছি। রবিবার দুপুর বিশালগড় রংতুলি আর্ট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস, পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ সহ রংতুলি আর্ট সোসাইটির কর্মকর্তারা। তার পাশাপাশি বার্ষিক যে পুরস্কারটা বিতরণ করা হচ্ছে। আমাদের ভূস্বর্গ কাশ্মীরে যে ঘটে যাওয়া নৃশংস হত্যালীলা, পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দ্বারা আমাদের ভারতবাসীদেরকে 27 জন ভারতীয় নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেটার প্রতিবাদ প্রতিরোধ আমরা গোটা দেশে করছি। আজকে এই অনুষ্ঠানের শুরুতে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। আমরা অত্যন্ত আশাবাদী দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সেনাবাহিনীরা এই হত্যালীলার যোগ্য জবাব দেবে এবং পাকিস্তানের আসল চেহারা গোটা বিশ্ব জেনে গেছে। আমরা অত্যন্ত আশাবাদী আগামীতে পাকিস্তান নামক দেশটা বিশ্ব মানচিত্রে থাকবে না, সেটা আমরা অত্যন্ত আশাবাদী। যে অ্যাওয়ার্ডে যে পুরস্কারের সাথে রয়েছে। রবিবার দুপুরে বিশালগড় থানায় পুলিশ উত্তর রাউতখোলা এলাকায় নজরুল ইসলামের বাড়ি থেকে রহস্যজনক বাইক উদ্ধার করল পুলিশ। এ নিয়ে পুলিশি তদন্ত শুরু করে দিয়েছে। আমি বাইক থেকে তাকে তুলে লই। আচ্ছা একটা বুলেটো পিকআপ গাড়ি লাগে। কিছুই তো না, সমস্যা নাই, কম নাম কম। সেলিম, হ্যাঁ সেলিম মিয়া, সেলিম। না আমরা নাই দাদা পাঠাইবি যখনই বাড়িতে আইয়ে পানি দিয়া, আর না পাঠাইলে আমি শুনলাম বাইক ভেরিফাই করব। আইন বইটা আমার এত দূর একটা ওয়েতে পারো। তো বাইরে কইয়া দিবি এটার মধ্যে উঠে নিতে হবে। যাতে আমারটা কোনো সোশ্যাল মিডিয়া না আমি ব্যবসা করি, আমার কইছে লইয়া যাইতো, যেমন নক লইয়া যাইতো, বাইঙ্গ হইলে লইয়া যাইতো।
হ্যাঁ রে ফাড়াইবি আমার মোবাইলের আমার প্রোফাইল পিকচারও নাই আমার সিস্টেমের নাম কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সোনামুড়া মহকুমা সহ গোটা সিপাহীজলা জেলার সমাপ্ত হয়েছে শিক্ষকতার চাকরি প্রার্থী পরীক্ষার্থীদের ট্যাট 2 পরীক্ষা। সিপাহীজলা জেলায় ৪,৯৩০ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪,৫১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন। ট্যাট 2 2024-এর পরীক্ষা যে হচ্ছে সোনামুড়া সাব ডিভিশনে মোট 8টা সেন্টার আছে। তার মধ্যে পিএমসি এনসি ইনস্টিটিউশন হলো একটা। আমাদের এখানে 264 জন ক্যান্ডিডেট এবার ট্যাট 2 পরীক্ষায় বসেছে আজকে। তার মধ্যে আমাদের এখানে সেন্টারে 27 জন এ পর্যন্ত আমরা পেয়েছি অ্যাবসেন্ট। তার মানে 237 জন আউট অফ 264 পরীক্ষা দিচ্ছে। আর পরীক্ষাতে যে আজকে প্রেজেন্টের হার হচ্ছে 89.77%। পরীক্ষা মানে কিরকমভাবে চলছে? পরীক্ষা আমাদের সেন্টারে তো এখন শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখানে সম্পূর্ণ হয়নি। কটা থেকে শুরু হয়েছে, কখন শেষ হবে? আমাদের পরীক্ষা 12টা থেকে শুরু হয়েছে, 2:30 অবধি পরীক্ষা চলবে। তার আগেই কি আসতে হয়েছে, মানে যারা ক্যান্ডিডেট তাদেরকে? হ্যাঁ, ক্যান্ডিডেট তো আসতে হয়েছে, যে অ্যাজ পার নর্মস তারা ক্যান্ডিডেট এসছে 10টার আগে। তারপরে তাদের এন্ট্রি হয়েছে 10টা থেকে 11টা অবধি। 11টার পরে কিছু ক্যান্ডিডেট এসছে, কিন্তু আমাদের যে নর্মস আছে সেই নিয়মের বাইরে তো আমরা তাদেরকে প্রবেশ করাতে পারিনি। তো সেটা গেট অ্যাকর্ডিংলি ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হওয়ার 5 মিনিট আগে আমরা ডিক্লারেশন দিয়েছি। দেওয়ার পরেও যারা 11টার পরে যারা এসছে তারা বাড়ি চলে যেতে হয়েছে আর কি। থ্যাংক ইউ। পরিবারের একটু সুখের জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য চেন্নাইতে কর্মরত সোনামুড়া থানাধীন ওরমাই পরিমল দাস নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা উঠে এসেছে। কি হয়েছে তোমার বাবা? চেন্নাই কি হয়েছে? ও চেন্নাই এমনি বলতে আজকে 2-1 দিন ধরে শরীর খারাপ করতেছিল, তারপর করতেছিলাম বাড়িতে পড়তো। হ্যাঁ, বাট বাড়ি যাইছে না। আর এমনি আজকে ডিউটির মধ্যে গেছিল, ডিউটি শেষ করে মাত্র সাইন দিয়ে নামতাছিল। হ্যাঁ, এমন টাইমে সিঁড়ি থেকে ফুইরা এই দিক দিয়ে একটু ফাইটটা গেছে গা। এরপরে দিয়া হাসপাতাল নিতে লাগছে, রাস্তার মধ্যে ডেড মারা গেছে। কত বছর হয়েছে চেন্নাই গেছে? 1 বছর 2 বছরের কাছাকাছি। 2 বছর। তোমরা ক ভাই ক বোন? আমি 1 ভাই 1 বোন। আমি ভাই। ও আচ্ছা, তোমার বাবার নাম কি? বাবার নাম পরিমল দাস। বয়সটা কত? ভাই 57 56। আচ্ছা আচ্ছা, 56। তো এখন তোমরা বাবাকে আনার জন্য কোনো প্রসেসিং শুরু হয়েছে? থানা গেছিলেন তোমরা? থানায় গেছিল, তারপরে দিয়া ওইদিকে 2টা থানার মধ্যে জিটি এন্ট্রি করা হয়েছে। তারপরে তারা কোম্পানির থেকে কোনো সুযোগ দিতেছে না। কি কোম্পানির চাকরি করতো জাননি? চেন্নাই যে কোম্পানিটা মারা গেছে হইতে পারে না? কোম্পানির মধ্যেই মারা গেছে। ঠিক আছে ঠিক আছে। চেন্নাই কোন জায়গায় মারা গেছে এটা জানো না? হ্যাঁ, চেন্নাই তারামণি থাকতো। হ্যাঁ, আজকে মারা গেছে। হ্যাঁ। এই জায়গাটার নাম কি? জায়গাটা ওরমাই, কৃষ্ণ চৌমনি। কত নম্বর ওয়ার্ড এটা? 1 নম্বর ওয়ার্ড। এভিপিপি কাকরাবন নগর শাখার অন্তর্গত মির্জা স্কুল শাখার পক্ষ থেকে কাশ্মীরে 28 জন ভারতীয়দের গুলি করে হত্যার ঘটনার বিক্ষোভ মিছিল কর্মসূচি করা হয় মির্জা বাজারে। पाकिस्तान मुर्दाबाद, 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 पाकिस्तान मुर्दाबाद, 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 पाकिस्तानी देश चामड़ा,
পাকিস্তানিরা হুঁশিয়ার 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 পাকিস্তানিরা হুঁশিয়ার 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 পাকিস্তানিরা হুঁশিয়ার 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 লং লিভ লং লিভ লং লিভ লং লিভ বীর ভারতীয়দের গুলি করে হত্যার ঘটনায় বিপিএল লজ্জায় লড়বে লজ্জায় লড়বে বীর ভারতীয়দের গুলি করে হত্যার ঘটনায় বিপিএল লজ্জায় লড়বে লজ্জায় লড়বে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। পহেলগাঁও এলাকায় সাম্প্রতিক সন্ত্রাসবাদী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সাবরুম শহর সহ গোটা মহকুমা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং সীমান্ত এলাকায় কাঁটাতার পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা যায় এবং তার পাশাপাশি সেই লক্ষ্যে শনিবার রাতে বিশেষ নিরাপত্তামূলক অভিযান পরিচালনা করেন সাবরুম মহকুমার ভারত বাংলা সীমান্তবর্তী বৈষ্ণবপুর এলাকায়। আমরা অবৈধ অনুপ্রবেশ যাতে না ঘটে এলাকাতে, তার জন্য আমরা বিএসএফ এবং পুলিশ সম্মিলিতভাবে যৌথভাবে আমরা জয়েন্ট পেট্রোলিং করতেছি এলাকাতে এবং বিভিন্ন পয়েন্টগুলিতে যেখানে যেখানে ব্ল্যাকাররা বিভিন্ন অবৈধ মালামাল পাচারের সঙ্গে জড়িত আছে সেগুলি দেখতেছি এবং যারা নাকি এই সমস্ত কাজের লগে জড়িত আছে তাদের বাড়িঘরও আমরা তল্লাশি করছি এবং এটা আমাদের জারি থাকবে। এটা 24/7 আওয়ার্স আমাদের এটা জারি থাকবে, কারণ এখনের যে সিচুয়েশান এই সিচুয়েশনের উপরে বেস করে আমরা এগুলি করছি। এবং শুধু আমার এখানে না, আমরা তো আজকে বিভিন্ন জায়গাতে শ্রীনগর, তারপরে দিয়া হারবাতলি, সাবরুম, বিভিন্ন এলাকাতে আমরা এই কার্যক্রম আমরা শুরু করেছি এবং এটা চলতে থাকবে, যাতে কোনো ধরনের অনুপ্রবেশ আমাদের এখানে না ঘটে এবং এলাকাতে যাতে কোনো উশৃঙ্খলতা তৈরি করতে না পারে অনুপ্রবেশকারীরা, এগুলি আমরা নজরে রাখে আমরা এই কাজগুলি করছি। এটা তোমাদের সংসার নষ্ট হয়ে যাবো, যার ঘরে আছে তারে খুঁজা ঠিক করো, তোমরাই ঠিক করো। ঠিক আছে, জুয়া খেললে থাকে পয়সা দিয়া, তো এটা বাজে, কামও করে না, সংসারের কোনো কাজও। আমি প্রায় সময় এখানে আই মাঝে মধ্যে, তোমরা লাগে কথা কোনো সময় পাই না। তোমরা এখানে কিছু সমস্যা তো আছে, একটা হইলো সারাদিন আবারও গোপন খবরের ভিত্তিতে আজ 4 জন বাংলাদেশি নাগরিক আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা জিজ্ঞাসায় তারা বলে বেঙ্গালুরু, চেন্নাই যাবে। হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যেটা আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে করা হয়। আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে মোট 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করি, যারা অবৈধ উপায়ে ভারতের বর্ডার ক্রস করে আগরতলা রেল স্টেশনে এসেছিলেন এবং ওখান থেকে তারা জিজ্ঞাসায় বলেছে যে বেঙ্গালুরু এবং চেন্নাই যাবে। তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেওয়া হয়, যার মধ্যে বিএনএস অ্যাক্ট আছে, যা নতুন আইন বানানো হয়েছিল, এবং ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট আছে। তো আমরা আজকে ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে যে তাদের এই এন্ট্রিতে কী উদ্দেশ্য ছিল এবং
কে বা কারা তাদেরকে সাহায্য করেছে। তো এগুলি চলছে এবং আমরা যারাই এই ইলিগালি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। যাদেরকে আটক করেছেন তাদের বাংলাদেশের কোন জায়গায় বাড়ি তাদের? হ্যাঁ, তারা 4 জন। এর মধ্যে জহিরুল ইসলাম, ওনা ঢাকা জেলার অন্তর্গত, এবং দিলওয়ার হোসেন, উনি শরীয়তপুর অন্তর্গত বাংলাদেশে, এবং অন্যজন হলেন জমিরুল ইসলাম, উনি পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশ, এবং অন্যজন হলেন মোহাম্মদ জিয়া, উনি জামালপুর জেলার অন্তর্গত বাংলাদেশ। কাশ্মীরে সন্ত্রাসীদের হামলা, দেশের বিভিন্ন বর্ডারে কড়া নিরাপত্তা, তারপরও কিভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে তারা? দেখুন, এটা নিয়ে নিশ্চয়ই যে কনসার্ন দপ্তর আছে তারা এই জিনিসটা নিয়ে ওয়াকিবহাল, এবং অবশ্যই আরও নজরদারি বাড়ানো হচ্ছে, এবং আমাদের আগরতলা রেল স্টেশনেও মানে বাড়ানো হয়েছে, এবং এইসব যে বিষয়গুলি আছে আমরা যারা আমরা দপ্তরের যে আরও এজেন্সি আছে আমরা সবাই মিলে এটা করছি, এবং আগরতলা রেল স্টেশনও তার ব্যতিক্রম নয়। তো এই সূত্র ধরেই আমরা গতকালকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এটা চলতে থাকবে, এবং এরকম ইলিগেল অ্যাক্টিভিটিস কোনোভাবেই যাতে আমাদের আগরতলা রেল স্টেশনকে ইউজ করতে না দেওয়া হয়, এর জন্য আমরা বদ্ধপরিকর, এবং এর জন্য জোরালোভাবে চলছে সব কিছু। আগেও আপনারা কিছু বাংলাদেশিকে আটক করেছেন, তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে? কোন দিকটা তারা ইউজ করে ভারতে প্রবেশ করছে? দেখুন, তারা এখানে তো আমাদের এখানে যে ধরা পড়ছে, তো এটা মানে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী এই সব দিক থেকেই আসছে। তো এগুলি আমরা দেখছি, এবং তাদের কাছ থেকে বিভিন্ন সূত্র পাচ্ছি যে এই রাস্তা দিয়ে তারা মানে এই নামগুলা লোকগুলা তাদের হেল্প করছে, কিন্তু আমরা এখন তদন্তের স্বার্থে এগুলি আমরা রিভিল করতে পারছি না। বিভিন্ন দপ্তরের 489 জনকে চাকরির অফার বিতরণ করেন রবীন্দ্র ভবনে। মুখ্যমন্ত্রীর হাত ধরে এই চাকরির অফার বিলি করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো করতালি দিয়ে তাকে অভিনন্দন প্রকাশ করব। এখানে প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক যে নিয়োগ, সেখানে প্রায় 5771 জনকে নিয়োগ করা হয়েছে। সিকিউরিটি গার্ড, অন্যান্য পরিষেবা ক্ষেত্রে যদি বলা হয়, সেখানে বিভিন্ন এজেন্সি প্রায় 2987 জনকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করা হয়েছে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে গত 3 বছরে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল যে স্টেটগুলো আছে সেখানে প্রায় 1617টি এমপ্লয়মেন্ট জেনারেশন করা হয়েছে। 2024 অর্থবর্ষে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রজেক্টের অধীনে যে বেসরকারি ক্ষেত্রে চাকরি যারা প্রত্যাশী ছিল তাদের মধ্যে প্রায় 305 জনকে নিযুক্তি দেওয়া হয়েছে। আপনারা শুনে নিশ্চয়ই আপনারা অবগত আছেন, যারা জানেন না আমাদের জন্য আমি বলছি, ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রামস ইমপ্লিমেন্টেশন এবং পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে যেটা হয়েছে, সেই সার্ভে দেখা গেছে 2018-19 সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে অনেক বেশি ছিল। 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। কিন্তু আজকে আমরা কি দেখছি, 2023-24 অর্থবর্ষে আমাদের 1.7% আর জাতীয় গড় 3.2%। কাজে সেই দিক দিয়ে আমাদের অনেকে বলে বেকার এখানে বেড়ে গেছে ইত্যাদি নানা রকম আমাদের বিরোধী দলের যারা আছেন আমাদের বন্ধুরা, তাদের কিন্তু প্রায়ই এই ধরনের কথা ওনারা বলেন, এবং এটা মানে কনফিউজ করার ওনারা চেষ্টা করছেন। তাটা নিয়ে কথা বলছেন না, কোনো খবরই রাখেন না, তবু ওনারা এইসব কথা বলেন। শুধু তাই নয়, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী, ইউনিয়নের সমবায় মন্ত্রী উনি এসেছিলেন, সেখানেও উনিও বলেছেন যে সমবায়ের মাধ্যমে ল্যান্ড ব্যাংক ইত্যাদি কোঅপারেটিভের মাধ্যমে এখন পর্যন্ত ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ওয়েতে প্রায় 9 লক্ষ মানুষ সমবায়ের সাথে যুক্ত হয়েছে, এবং এর কিন্তু সুফল ওনারা পাচ্ছেন। টিআরএলএর মাধ্যমে যদি আমরা কথা বলি, আমাদের এটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। এসএসজির মাধ্যমে আমাদের প্রায় 53,623টি স্বসহায়ক দল আছে, যার মোট সংখ্যা প্রায় 4,84,000। তো ওনারাও আজকে আর্থসামাজিক উন্নয়নে ওনাদের সেইভাবে সামনের দিকে এগোচ্ছেন। এবং ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন টিউএলএমের মাধ্যমে যারা এসএসজি গ্রুপ আছে, প্রায় 5,941টি এসএসজি গ্রুপ আছে, তাতেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছে। লাখপতি দিদির কথা যদি আমরা করি, আমাদের রাজ্যে বর্তমানে প্রায় 91,871 জন লাখপতি দিদি রয়েছেন।
এবং সেখানেও প্রতি যে আমাদের স্বসহায়ক দলের মহিলাদের তাদের বার্ষিক যে পারিবারিক আয় ন্যূনতম 1 লক্ষ টাকা যাতে তারা পান, সেই দিকেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা সেই অনুযায়ী আমাদের ত্রিপুরাতেও সেই কাজটা আমরা কিন্তু করতে পেরেছি। এখানে স্বসহায়ক মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত কার্যক্রমের 121তম পর্বটি সম্প্রচারিত হয় আজ। আজকের পর্বটি বামুটিয়া বিধানসভার অন্তর্গত কামালঘাট এলাকায় 17 নং বুথের নাগরিকদের সহিত শ্রবণ করে। এই কার্যক্রমে কাশ্মীরের পহেলগামে হওয়া নৃশংস জঙ্গি আক্রমণে নিহত নাগরিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। वो अपेक्षित सफलता नहीं मिली थी, तब वैज्ञानिकों के लिए वो बहुत मुश्किल घड़ी थी। সারা ভারতবর্ষের সব প্রদেশের থেকে আমরা এই হত্যালীলার জন্য আমরা নিন্দা করেছি এবং যারা যেসব পরিবার তাদের হারিয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা ব্যক্ত করেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আপনাদের সামনে সেটাও রাখেন। আমাদের স্পেসের বিষয়ে যেভাবে ডেভেলপ হচ্ছে, আগে কিভাবে রিক্সা করে গরুর গাড়ি করে স্পেসের সরঞ্জাম এক জায়গা থেকে আরেক জায়গায়, সেখানে আজকে আমাদের স্পেসের ক্ষেত্রে আমরা কোন জায়গায় এখন গেছি। এবং কিছুদিন আগে ডক্টর কস্তুরী রঞ্জন যিনি মারা গেছেন, ওনার বিশেষ একটা দান সেখানে ছিল, তার প্রতিও আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, আমরাও ত্রিপুরাবাসীর তরফ থেকে আমরাও শ্রদ্ধা নিবেদন করছি। আজকে দেশ কিন্তু বুঝতে হবে আমাদের দেশ কোথায় ছিল আর আজকে কোথায় চলে গেছে। 2014 আগে দেশের যে অবস্থা ছিল, সেই পার্লামেন্ট আক্রমণ থেকে আরম্ভ করে কিন্তু সবাই জানে, আজকে মুম্বাই হামলা, সব জায়গায় আতঙ্কবাদ, নর্থ ইস্টার্ন জন্য আমরা নিজেরও এই আতঙ্কবাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। 2014 পরে সেই চিত্রটা কিন্তু এখন পাল্টে গেছে। অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজকে আমাদের নর্থ ইস্টে প্রচণ্ড যে সুবিধা হয়ে গেল, এরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেইভাবে সমস্ত দেশের মধ্যে একটা যে অস্থির পরিবেশ ছিল, একটা স্থিরতা এসেছিল। কাজে সেই জায়গায় আজকে দেশ আমাদের সারা পৃথিবীর মধ্যে যে স্থানে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছে, সেটা কিন্তু এখানে আমরা নিশ্চয়ই স্যার মূল্যায়ন আমাদের করতে হবে, আমরা সেই দিশায় আমরা দেখছি। আমি আশা করব যে প্রতি মাসের শেষ রোববারে এই ধরনের যে অনুষ্ঠান, মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি যেমন সব জানা অজানা তথ্য আমাদের সামনে রাখেন, যেগুলো আমাদের এই একদম ছোট্ট বামুটিয়া কেন্দ্র থেকে নিশ্চয়ই আমরা এগুলো আমরা চিন্তাও করতে পারি, কিন্তু আজকে প্রযুক্তির মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাই এবং দেখার মাধ্যমে উনি আমাদের দেখান এবং আমাদের আগামী দিন কি করা উচিত। আমি সব জায়গায় একটা কথাই বলি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মন কি বাত অনুষ্ঠান উনি সমস্ত মানুষের সাথে একটা কানেক্ট করার যে চেষ্টা, সেটা কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্রনেতা এই মন কি বাত অনুষ্ঠান করেন। উনি তো আজকে এই জায়গার মধ্যে উনি বলেছেন যে মাকে নাম পেরোটা নাম, মার নামে একটা গাছ লাগাতে হবে, শুধু নিজের মা নাম, ভারতের যে আমাদের মাতৃভূমি ভারত মাতার নামটা আমাদের লাগাতে হবে। এবং এটা দেখে আজকে অন্যান্য দেশেও সেটা শুরু হয়ে গেছে। আমাদের গতবারে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 5 মিনিটে আমরা একটা অভিনব একটা চেষ্টা করেছি, 5 মিনিটে আমরা সারা ত্রিপুরাতে 5 লক্ষ গাছ আমরা লাগাতে পারি। আমরা সেইভাবে আমরাও চাইছি। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে আপনারা সবাই জানেন এবং আমি আশা করি যে আমাদের দেশ যেভাবে এগিয়ে চলছে এবং
তৃতীয় অর্থনীতির দিকে, পঞ্চম অর্থনীতির থেকে তৃতীয় অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে এবং আগামী দিন 2047 ইংরেজিতে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিকাশ যে ধারা, সেই ধারাকে সামনে রেখে উনি কাজ করছেন, আমরাও সেই বিষয়ে কাজ করছি। এখানে উপস্থিত আমার মা বোনেরা যারাই আছেন সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য আমি আবার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ। उगाए जा रहा है तो ऐसा ही हैरत भरा काम लीची की पैदा। খোয়াই বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো গবাদি পশুর। এলাকায় চাঞ্চল্য। ঘটনার বিবরণে প্রকাশ রয়েছে এই এলাকায় নির্মল বিশ্বাস ওরফে নির্মল সাধুর জায়গার নির্মাণ কাজ চলছে। সেখানে বিদ্যুতের লাইন নামানো রয়েছে একেবারে টিনের বাউন্ডারির সন্নিকটে। এতে করে একটি গবাদি পশু সেই টিনের বাউন্ডারির সংস্পর্শে আসতেই গবাদি পশুটির প্রাণ অঝরে ঝরে যায়। আপনারা কি চাইতেছেন এই বিষয়ে? ইলিগাল কনস্ট্রাকশন গুলো বন্ধ হোক, যদি ইলিগাল হয়ে থাকে, কারণ এইভাবে কাজ করা তো ঠিক না। তো এই যদি আজকে মানুষ যদি মারা যেত এটাকে দায় নিত, সুতরাং এগুলো বিচার বিবেচনা যা হয় এটাই আমরা চাই। ঘটনাটা হলো গরু ছাড়ছি, একটু আগে দুধ খাওয়া এসে বাচ্চাটাকে, এবার মনে হয় পুরো বডি শক হয়ে গেছে, শক হয়ে লাগিয়েছে গরুটা। কি এর ভিতরে লাগছে? এই তো ভাই বিরাটি বেড়ার ভিতরে কারেন্ট আসলো। কারেন্ট আছে না? এটা বাড়ির মালিকের নাম কি? দাম নির্মল বিশ্বাস। কারেন্ট কি করে এসেছে না? কারেন্ট কি লিখে লাগিয়েছে? এই জায়গাটার নাম কি? মানে এখানে কি কনস্ট্রাকশনের কাজ চলছে? বাড়ি হইতেছে না? তো এটার এখানে লাইন আছে, কারেন্টের লাইনের থেকে এটাকে সেটা টিনে লাগছে, আর এই টিনের সংস্পর্শে আইসে গরু না, এতে আপনার গরুর মৃত্যু হয়েছে। এখন কি চাইতেছে আপনি? আমরা এটা তো ক্ষতিপূরণ লাগবেই। আমার নাম রঞ্জিত আদিত্য। না, আপনার গরু তো ক্ষতি লাগবে, ঠিক আছে, কিন্তু ঘটনা হয়েছে আজকে আপনার গরু ডাল লাগাইছে, এটা কোনো মানুষেরও ইনসিডেন্ট হইতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই বিষয়ে এলাকাবাসীর মতামত কি? তা এলাকাবাসীর অচিরে এগুলো বন্ধ। টিচার রিক্রুটমেন্ট বোর্ডের উদ্যোগে আজ টেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকটি জেলাতে। বিস্তারিত জানালেন বোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব। আমাদের ত্রিপুরা রাজ্যের 8টা জেলায় আজকে টেট 2 পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের 8টা ডিস্ট্রিক্টে পরীক্ষার সেন্টার মোট 119টি এবং আমাদের টোটাল ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে 35,148 জন। আমাদের প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে বলা ছিল যে তারা ঠিক 10টার মধ্যে অতি অবশ্যই যেন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকেন এবং তাদের পরীক্ষা কেন্দ্রে নিজ নিজ হলে আসন গ্রহণ করেন। এবং বলা হয়েছিল যে 11টা বাজার সঙ্গে সঙ্গে সমস্ত গেট বন্ধ হয়ে যাবে এবং 11টার পরে আর কোথাও কাউকে ঢুকতে দেওয়া হবে না। আমরা 4টে খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়েও এই তথ্য জানিয়েছি। তো সেই অনুযায়ী আমাদের সব জেলাতে সব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট ঠিকঠাকভাবেই পরীক্ষা শুরু হয়েছে, কোথাও কোনো সমস্যা এখন পর্যন্ত নেই। 1-2টি কেন্দ্রে কয়েকজন পরীক্ষার্থী যাদের 10টার সময় পরীক্ষা কেন্দ্রে আসার কথা ছিল তারা 11টার পরে পরীক্ষা কেন্দ্রে এসেছে এবং আমাদের নিয়ম অনুযায়ী তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমরা তাদের এডমিট কার্ডেও উল্লেখ করে দিয়েছিলাম যে 10টার মধ্যে তাকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। আমরা 4টে খবরের কাগজে এবং ইলেকট্রনিক মিডিয়াতেও আমরা প্রচার করেছিলাম যে আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে ক্যান্ডিডেটদেরকে ঠিক 10টায় আসতে হবে।
দুঃখজনকভাবে তারপরেও কিছু ক্যান্ডিডেট 11টা বেজে যাওয়ার পর এসেছেন পরীক্ষা কেন্দ্রে এবং তারা পরীক্ষা দিতে পারেননি বা পারবেন না, কারণ তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া আমাদের সমস্ত পরীক্ষা কেন্দ্রে বাকি সমস্ত কিছু সুষ্ঠুভাবে চলছে। এখন পর্যন্ত যে খবর আমরা পেয়েছি কোনো সেন্টারে কোনো রকমের অসুবিধে নেই। টোটাল কয়টা সেন্টার? 119টা সেন্টার 8টা ডিস্ট্রিক্টে এবং পরীক্ষার্থীর সংখ্যা 35,148। থ্যাংক ইউ। জোর বাল মঞ্চ হলো 7 বছর থেকে 18 বছর বয়সী শিশুদের জন্য গঠিত একটি সংগঠন। এই সংগঠনের নামকরণ করা হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সম্মানে, যিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ, প্রশাসক, রাজনীতিবিদ এবং আদর্শ। এর জন্য আমি জওহর বাল মঞ্চের পক্ষ থেকে আন্তরিকভাবে আমাদের এই জওহর বাল মঞ্চ স্বাধীনোত্তর ভারতবর্ষের মনীষীদের এবং স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষের বিকাশে যে ভূমিকা আমাদের দেশে রাষ্ট্রনায়কদের, তাদেরকে তুলে ধরে তারা আগামী দিন যেন তারা বেড়ে উঠে একটা দেশাত্মবোধক মনোভাব নিয়ে তারা যেন কাজ করে এবং দেশের যে মূল ধর্মনিরপেক্ষতার ভিত্তি, কারণ শিশুরাই একমাত্র সেখানে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারে, কারণ শিশুকালে তাদের মধ্যে কোনো জাতের বৈষম্য, বর্ণের বৈষম্য, সাম্প্রদায়িক ভেদাভেদ তাদের মনে এটা কখনো দানা বাঁধতে পারে না। একটা স্কুলে যখন ছাত্ররা যায়, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ তারা একত্রিত হয়ে লেখাপড়া করে, তাদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা তারা সেখানে একত্রিত হয়ে পড়ে। তাদের মন থাকে অত্যন্ত পরিষ্কার, সেখানে জাতের ভেদাভেদ তাদের ভেতরে থাকে না, ধর্মের ভেদাভেদ থাকে না, তারা জাতীয়তাবোধে আবদ্ধ হয়ে সবাই ঐক্যবদ্ধভাবে এই ভারতবর্ষের যে মূল প্রেরণা স্রোত, এই ধর্মনিরপেক্ষতা, সমানতা আর অহিংসা, এই স্রোতে তারা সকলকে তারা সেখানে ভাসিয়ে দিতে সক্ষম হয়। তাই এই শিশুকাল থেকে তাদেরকে পরিচালিত করার জন্য আমাদের যে জননায়ক, আমি আপনাদের এখানে যারা শিশুরা অভিভাবকরা আছেন, এই যে ব্যক্তিটি, এই ব্যক্তিটি কে? উনি কে আপনারা জানেন? উনি রাহুল গান্ধী। যে রাহুল গান্ধী আজকে দেশব্যাপী জনজাগরণ করে তুলেছেন, সংবিধানকে বাঁচানোর জন্য যিনি লড়াই করছেন, দেশের সমস্ত আদিবাসী, দলিত, পশ্চাৎপদ, অতি পশ্চাৎপদ, সংখ্যালঘু অংশের মানুষের জন্য যিনি রাস্তায় নেমে লড়াই করছেন, দেশের সংবিধানকে বাঁচিয়ে দেশের সমস্ত নাগরিকদের একটা জাতীয় স্রোতের মধ্যে পরিচালিত হওয়ার জন্য যিনি উদ্বুদ্ধ করতে চাইছেন, সেই ব্যক্তিটি হলেন এই রাহুল গান্ধীজি। আর রাহুল গান্ধীজি ওনার অনুপ্রেরণায়, ওনার উদ্যোগে এই জওহর বাল মঞ্চ সারা ভারতবর্ষে কাজ করে চলেছে। আমাদের রাজ্যে আমরা খুব বেশি সময় হয়নি যে আমাদের শিশুদের নিয়ে আমরা পথ চলা শুরু করেছি। শুনলে অবাক হবেন, এই কেরালা রাজ্য, যে কেরালায় এই জওহর বাল মঞ্চের সূচনা, এই জওহর বাল মঞ্চের আজকে কেরালা রাজ্যে প্রায় 3 লক্ষর উপরে শিশুরা এই জওহর বাল মঞ্চের তিতলি ইউনিটের সদস্য রূপে তারা পরিগণিত হচ্ছে এবং তাদেরকে নিয়ে এই ভারতবর্ষের যে নতুন পথ চলা, নবীন প্রজন্মের যে পথ চলা, কৃষ্টি, সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্যকে বাঁচানোর জন্য আমাদের যে লড়াই, এই লড়াইটা রাহুল গান্ধীজির নেতৃত্বে সারা দেশব্যাপী সংগঠিত হচ্ছে।
সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমি আপনাদের ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে আপনারা এগিয়ে এসেছেন। এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, কিন্তু রাজনীতিক আমরা এই শিশুদের নিয়ে এটা আমরা করব না, এটা করতেও চাই না। শিশুদেরকে তাদেরকে জাতীয়তাবোধে তাদেরকে গড়ে তুলতে হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে এবং রাষ্ট্র গঠনে একজন সুনাগরিকের ভূমিকা যেন তারা ভবিষ্যতে গ্রহণ করতে পারে, সেদিক থেকে লক্ষ্য রেখে এই জওহর বাল মঞ্চ সারা দেশব্যাপী আমাদের রাজ্যেও কাজ করে চলেছে। নৃত্য পরিবেশনা হয়েছে, সেগুলো আমি দেখেছি এবং এতে করে রান্নার গ্যাস, ঔষধ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, দুর্নীতি, নেশা, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এবং কর্মসংস্থান, রেগা টুইপে পর্যাপ্ত কাজ, শ্রমিকদের সমস্ত বকেয়া মজুরি প্রদানের দাবিতে সিপিআই বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করে আগরতলায়। আজকে আমরা এখানে বিক্ষোভের প্রধান কারণ হলো, আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠিত হওয়ার পর আগে যে দ্রব্যমূল্য ছিল তার থেকে বিভিন্ন জিনিসের দাম দ্বিগুণ তিনগুণ হয়েছে, যেগুলি মানুষের নিত্য প্রয়োজনীয়, ডেলি প্রয়োজন মানুষের, এমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে, যা মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। বিশেষ করে ইদানিং গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, শুধু গ্যাস নয়, যে কোনো জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, যেখানে মানুষ বাজারে গিয়ে এই জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে, অথচ মানুষের আয় বৃদ্ধি হচ্ছে না, ইনকাম করে বৃদ্ধি নেই। তারপর আমরা লক্ষ্য করেছি স্বাস্থ্য বিভাগ, আমাদের প্রধান হাসপাতাল জিবি এবং আইজিএম সবগুলিতে স্বাস্থ্যের একদম বাজে অবস্থা। রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে তারা বলছে ত্রিপুরা স্বাস্থ্যের দিক দিয়ে বিভিন্ন উন্নতি হয়েছে, কিন্তু আমরা যখন হাসপাতাল যাই তখন আমরা দেখি যে কোনো রুগীর গার্জিয়ান রুগী দেখাতে গিয়ে হ্যাস্তানাত্তা হচ্ছে এবং রুগীর সঙ্গে যারা গার্জিয়ান যাচ্ছেন তারা অসুস্থ হয়ে যাচ্ছে এবং নিত্যদিন আমরা লক্ষ্য করেছি অসুস্থ রুগী মারা যাচ্ছে বিনা চিকিৎসায়, অথচ তারা ঢাকঢোল পিটিয়ে বলছে যে নিত্য হাসপাতাল অবস্থা খুবই ভালো, ত্রিপুরাতে সব চিকিৎসা হয়। তারপর আমরা লক্ষ্য করেছি রেগার কাজ করতে গিয়ে, ওয়েবের কাজ করতে গিয়ে অনেক মজুরি বকা রয়েছে এবং কাজ আগের থেকে অনেক কম হচ্ছে। আমরা সিপিআইয়ের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি করছি ওয়েবের কাজ এবং রেগার কাজ যাতে বৃদ্ধি করা হয় এবং বকেয়া মজুরি অবিলম্বে দেওয়া হয়, এগুলি নিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন করছি সিপিআইয়ের পক্ষ থেকে। আপনার পরিচয়টা? মিলন বৈদ্য, সিপিআই সহ সম্পাদক। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলার পর বাড়তি সতর্কতা দেশ জুড়ে, তার অন্তর্গত ভারত বাংলা সীমান্তের বিএসএফ এর বাড়তি সতর্কতা ও টহলদারি। আগরতলার লঙ্কামুড়া বিওপি অন্তর্গত ভারত বাংলা সীমান্তে বিএসএফ এর টহল।
कटल बहुत है। মাহুজ বুটিক আয়োজিত 15তম বছর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠানের ঘোষণা দিলেন কর্মকর্তারা। মাহুজ বুটিক দ্বারা আয়োজিত আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। সাথে জানবেন আমাদের যারা উপস্থিত রয়েছে প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। যেমন সকলেরই জানা রয়েছে যে গুটি গুটি পায়ে চলতে চলতে আমার খুব সযত্নে লালিত মাহুজ বুটিক পৌঁছে গেছে 15 বছরে। সেটা ছোট্ট পরিসরে আমরা একটা উদযাপন করতে চাইছি সেই আনন্দ ঘন মুহূর্তটা। সেই জন্যে আমরা একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আগামী 30শে এপ্রিল রবীন্দ্র ভবনের 2য় প্রেক্ষাগৃহে। আপনাদের প্রত্যেকের সানুরাগ উপস্থিতি কাম্য। আপনারা যেমন জানেন যে আমি মূলত কৃষি দপ্তরের আধিকারিক হিসেবে কর্মরত ছিলাম, তো কোনো একটা কারণবশত আমি সেই পথটাকে ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম 15 বছর আগে। তো সেখানে নিজেকে হারিয়ে যেতে দিইনি, ছোট্ট একটা মানে প্রতিষ্ঠান নিজের মতো করে সাজিয়ে তুলেছিলাম এবং রাজ্যবাসীর সেই আশীর্বাদ এবং ভালোবাসার দরুন আমরা আজকে 15 বছরে পদার্পণ করেছি। তো যে মানুষেরা আমাকে সে সময় মানে মানসিকভাবে সহযোগিতা করেছিলেন তাদের প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং শুধু তাদেরকে উপহার দেবার লক্ষ্যে আমি এই আয়োজনখানা করেছি আগামী 30শে এপ্রিল। যারা মাহুজ বুটিককে ভালোবাসেন, যারা আপনারা মাহুজের পাশে বিগত দিনে রয়েছেন, প্রত্যেকের উপস্থিতি আমি কামনা করছি। আমার সাথে আজকে যারা রয়েছেন এই গোটা অনুষ্ঠানকে সঞ্চালনা করার দায়িত্ব নিয়েছেন আপনাদের সকলের পরিচিত চন্দ্রিমা চক্রবর্তী মহোদয়া। আমার সঙ্গে রয়েছেন পূর্ণিমা বিশ্বাসকর, উনি একজন শিক্ষাবিদ এবং ভীষণ ভালো মানুষ হিসেবে পরিচিত। আমার সাথে রয়েছে সামন্তী পাল, ও হয়েছে গ্রামীণ ব্যাংকের এখন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে রয়েছে। এনারা যতজন আমার সাথে রয়েছেন প্রত্যেকে মাহুজের পাশে বিগত দিনে ছিলেন এবং অত্যন্ত স্নেহের পরশে আমাদের লালন পালন করেছেন। তো আজকে আমার হয়ে এনারা দু কথা বলবেন বলে আপনাদের সকলকে ডেকেছি এবং যারাই আপনারা চাইছেন আমার অনুষ্ঠানের অংশীদার হতে প্রত্যেককে আমি আমার মতো করে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আপনারা আসুন, অনুষ্ঠানখানা দেখুন। আমি আমার মতো করে নিজের স্বার্থে থেকে আমি অনুষ্ঠানটাকে সাজানোর চেষ্টা করেছি। আপনাদের পাশে পেলে আমার ভালো লাগবে। এখন বাকি কথাগুলো আমার সাথে জানা রয়েছে। অনুষ্ঠানটা কি এবং কে কে থাকছে, কোনো অতিথি? হ্যাঁ, অনুষ্ঠানটা হচ্ছে আমার সেই 15 বছরের we are celebrating 15 years glorious years of মাহুজ বুটিক এক্সিস্টেন্স এবং এর মধ্যে আমার থাকছেন মানে যারা ডিগনিটারিজ রয়েছেন, এর মধ্যে রয়েছেন শ্রীমতী কল্যাণী রায়, উনি মানে কনসেন্ট দিয়েছেন যে উনি আসছেন। ইনি হচ্ছেন চিফ হুইপ ত্রিপুরা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। সঙ্গে থাকছেন গেস্ট অফ অনার হিসেবে শ্রী সুব্রত চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটি, এবং থাকছেন আমার যিনি গার্জিয়ান হিসেবে আমি বিগত দিনেও ওনাকে পাশে পেয়েছি, শ্রী প্রণব সরকার, প্রেসিডেন্ট আগরতলা প্রেস ক্লাব। তো এনারা এসে মানে আমার অনুষ্ঠানের আনুষ্ঠানিক যে সূচনা হয় সেটা করবেন বলে আমাকে কনসেন্ট দিয়েছেন। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমাদের একদম সন্ধ্যে 6টায় শুরু হবে। গোটা অনুষ্ঠানটি
সঞ্চালনার দায়িত্ব আমায় দিয়েছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মহুলসকে। আর ভীষণ যত্ন সহকারে অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি। আমরা আশা করব আপনারা প্রত্যেকে আসবেন এবং অনুষ্ঠানটি উপভোগ করবেন। আর এখানে আরও দুটো সংযোজন রয়েছে, ফেলিসিটেশন পর্ব একটা রয়েছে, সেখানে মহুল স্বীকৃতি সম্মাননা প্রদান হবে। সেখানে 15 ইয়ার্সে 15 জনকে আমরা মহুল স্বীকৃতি সম্মান তুলে দেব হাতে। আর তারপরে একটি ফ্যাশন শো হবে। সেই ফ্যাশন শোতে যারা র্যাম্প ওয়াকে থাকছে সেখানে এই রাজ্যের টপ মডেলরা ফ্যাশন শোতে হাঁটবে এবং সেখানে যে প্রদর্শনী থাকবে সেই প্রদর্শনীতে যে ড্রেসগুলো পরে আসবে সেখানে সাবেকিয়ানা থাকবে, ত্রিপুরা ট্রাইবসের ড্রেসের পোশাক প্রদর্শনী থাকবে। সমস্ত কিছুর মধ্যেই কিন্তু নিপুণ কারিগরির দক্ষতা এবং শৈল্পিক সৌন্দর্যটা অত্যন্ত যত্ন সহকারে অনিন্দিতা ফুটিয়ে তুলেছে। তো সেই ফ্যাশন শো একটা 45 মিনিটসের সেগমেন্টস থাকবে। তারপরে গেস্ট আর্টিস্ট কলকাতা থেকে আসছে শিল্পী, স্পেশাল অ্যাপিয়ারেন্সে শিল্পী পর্ণাভ ব্যানার্জি, রিনাউন্ড শিল্পী এবং অত্যন্ত জনপ্রিয়তা রয়েছে পর্ণাভ। অনিন্দিতার ডাকে এর আগেও এসেছে, দুবার এসেছে, এর আগে তৃতীয়বার, থার্ড টাইম মহুলসের এই 15 ইয়ার সেলিব্রেশনে পর্ণাভ আসছে। এখানে তার গান আমরা শুনবো। এরকমভাবেই আমরা গোটা অনুষ্ঠানটিকে সাজিয়েছি। রবিবার দুপুর বিশালগড় রংতুলি আর্ট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস, পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ সহ রংতুলি আর্ট সোসাইটির কর্মকর্তারা। তার পাশাপাশি বার্ষিক যে পুরস্কার তা বিতরণ করা হচ্ছে। আমাদের ভূস্বর্গ কাশ্মীরে যে ঘটে যাওয়া নৃশংস হত্যালীলা, পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দ্বারা আমাদের ভারতবাসীদেরকে 27 জন ভারতীয় নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেটার প্রতিবাদ প্রতিরোধ আমরা গোটা দেশে করছি। আজকে এই অনুষ্ঠানের শুরুতে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। আমরা অত্যন্ত আশাবাদী দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সেনাবাহিনীরা এই হত্যালীলার যোগ্য জবাব দেবে এবং পাকিস্তানের আসল চেহারা গোটা বিশ্ব জেনে গেছে। আমরা অত্যন্ত আশাবাদী আগামীতে পাকিস্তান নামক দেশটা বিশ্ব মানচিত্রে থাকবে না, সেটা আমরা অত্যন্ত আশাবাদী। যে অ্যাওয়ার্ডে যে পুরস্কারের সাথে রয়েছে। রবিবার দুপুরে বিশালগড় থানায় পুলিশ উত্তর রাউতখোলা এলাকায় নজরুল ইসলামের বাড়ি থেকে রহস্যজনক বাইক উদ্ধার করল পুলিশ। এ নিয়ে পুলিশি তদন্ত শুরু করে দিয়েছে। আমি বাইক থেকে তার তুলে লই। আচ্ছা একটা বুলেরো পিকআপ গাড়ি লাগে। কিছুই তো না, সমস্যা নাই, কম নাম কম। হ্যাঁ সেলিম মিয়া, সেলিম। না আমরা না এটা পাড়াই দি যখনই বাড়িতে আইয়ে সামনে দিয়া আর না পাড়াইলে আমি শুনলাম বাইক বের পাইতো সরায়ান বইটা আমার এত দূর ভিতরে একটা ওয়েতে হারো তো বাইরে কইয়া দিবি তাই এটার মধ্যে উঠে নিতে হবে। যাতে আমার কোনো সোশ্যাল মিডিয়া না আমি ব্যবসা করি, আমার দাম
কইছে লইয়া যাইতো যেম নক লইয়া যাইতো বাইং গইলে লইয়া যাইতো এটা হ্যাঁ রে ফাড়াইবি আলিমি আসেনি বাবা না মোবাইলের ছবিটা না আছে আমার মোবাইলের ভিতরে আমার প্রোফাইল পিকচারও নাই আমার সিস্টেমের নাম মোবাইলটি কিনুন সবাই তো নুরুমের কোনটা বলতে একটু চাবি আছে লিখো তো চাবি করি নুরুমের বাড়ি কিন্তু চাবিটা কই পুরুষ মানুষ কাটা আছে মানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সোনামুড়া মহকুমা সহ গোটা সিপাহীজলা জেলার সমাপ্ত হয়েছে শিক্ষকতার চাকরি প্রার্থী পরীক্ষার্থীদের ট্যাট 2 পরীক্ষা। সিপাহীজলা জেলায় ৪৯৩০ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪৫১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন। ট্যাট 2 2024-এর পরীক্ষা যা হচ্ছে সোনামুড়া সাব ডিভিশনে মোট 8টা সেন্টার আছে। তার মধ্যে পিএমশ্রী এনসি ইনস্টিটিউশন হলো একটা। আমাদের এখানে 264 জন ক্যান্ডিডেট এবার ট্যাট 2 পরীক্ষায় বসেছে আজকে। তার মধ্যে আমাদের এখানে সেন্টারে 27 জন এ পর্যন্ত আমরা পেয়েছি অ্যাবসেন্ট। তার মানে 237 জন আউট অফ 264 পরীক্ষা দিচ্ছে। আর পরীক্ষাতে যে আজকে প্রেজেন্টের হার হচ্ছে 89.77%। আর পরীক্ষা মানে কিরকমভাবে চলছে? পরীক্ষা আমাদের সেন্টারে তো এখন শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখানে সম্পূর্ণ হয়নি। কটা থেকে শুরু হয়েছে, কখন শেষ হবে? আমাদের পরীক্ষা 12টা থেকে শুরু হয়েছে, 2:30 অবধি পরীক্ষা চলবে। তার আগে কি আসতে হয়েছে মানে যারা ক্যান্ডিডেট তাদেরকে? হ্যাঁ, ক্যান্ডিডেট তো আসতে হয়েছে যে অ্যাজ পার নর্মস তারা ক্যান্ডিডেট এসছে 10টার আগে। তারপরে তাদের এন্ট্রি হয়েছে 10টা থেকে 11টা অবধি। 11টার পরে কিছু ক্যান্ডিডেট এসছে, কিন্তু আমাদের যে নর্মস আছে সেই নিয়মের বাইরে তো আমরা তাদেরকে প্রবেশ করাতে পারিনি। তো সেটা গেট অ্যাকর্ডিংলি ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হওয়ার 5 মিনিট আগে আমরা ডিক্লারেশন দিয়েছি। দেওয়ার পরেও যারা 11টার পরে যারা এসছে তারা বাড়ি চলে যেতে হয়েছে। থ্যাংক ইউ। পরিবারের একটু সুখের জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য চেন্নাইতে কর্মরত সোনামুড়া থানাধীন ওরমাই পরিমল দাস নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা উঠে এসেছে। কি হয়েছে তোমার বাবা চেন্নাই? কি হয়েছে? ও চেন্নাই এমনি বলতে আজকে 2-1 দিন ধরে শরীর খারাপ করতেছিল, তারপর করতেছিলাম বাড়িতে পড়তো। হ্যাঁ, বাট বাড়ি যাইছে না। আর এমনি আজকে ডিউটির মধ্যে গেছিল, ডিউটি শেষ করে মাত্র সাইন দিয়ে নামতা ছিল। হ্যাঁ, এমন টাইমে সিঁড়ি থেকে ফুইরা এই দিক দিয়ে অল্প একটু ফাইটটা গেছে গা। এরপরে দিয়া হাসপাতাল নিতে লাগবে, রাস্তার মধ্যে ডেড মারা গেছে। কত বছর হয়েছে চেন্নাই গেছে? 1 বছর 2 বছরের কাছাকাছি। 2 বছর। তোমরা ক ভাই ক বোন? আমি 1 ভাই 1 বোন। আমি ভাই। ও আচ্ছা, তোমার বাবার নাম কি? বাবার নাম পরিমল দাস। বয়সটা কত? ভাই 57 56। আচ্ছা আচ্ছা, 56। তো এখন তোমরা বাবাকে আনার জন্য কোনো প্রসেসিং শুরু হয়েছে? থানা গেছলানি তোমরা? থানায় গেছিল, তারপরে দিয়া ওইদিকে 2টা থানার মধ্যে জিটি এন্ট্রি করা হয়েছে। তারপরে তারা কোম্পানির থেকে কোনো সুযোগ দিতেছে না। কি কোম্পানির চাকরি কত জানি? চেন্নাই যে কোম্পানিটা মারা গেছে বুঝতে পারে না? কোম্পানির মধ্যেই মারা গেছে। ঠিক আছে ঠিক আছে। চেন্নাই কোন জায়গায় মারা গেছে এটাও জানো না? হ্যাঁ, ওকে, চেন্নাই তারামণি থাকতো। হ্যাঁ, আজকে মারা গেছে। হ্যাঁ। এই জায়গাটার নাম কি? জায়গাটা ওরমাই, কৃষ্ণ চৌমনি। কত নম্বর ওয়ার্ড এটা? 1 নম্বর ওয়ার্ড। এভিপিপি কাকরাবন নগর শাখার অন্তর্গত মির্জা স্কুল শাখার পক্ষ থেকে কাশ্মীরে 28 জন ভারতীয়দের গুলি করে হত্যার ঘটনার বিক্ষোভ মিছিল কর্মসূচি করা হয় মির্জাবাজারে। কাশ্মীরে ভারতীয়দের গুলি করে হত্যা করায় পাকিস্তানিদের জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। কাশ্মীরে ভারতীয়দের গুলি করে